এদিকে ডক্টর ইউনূস চীন থেকে দেশে এসেই তুপের মুখে পড়েন, সেনা প্রধানের কঠিন ষড়যন্ত্রে ক্ষমতা হারাচ্ছেন। তাহলে কি শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছে? এইমাত্র ক্ষমতার পালাবদল হয়ে অবাক ঘটনা ঘটেছে। দেশ তার জোর থাকতে হবে। দেশ চালাইতে যদি চাই কেউ, মানে না আমি দেশ চালাইতে চাই, আমি দুর্বল পার্টি হইলে হবে না, কিন্তু আমার জোর থাকতে হবে। জোর না থাকলে তো জয় করা যায় না কোনো কিছু। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাইনাল গোলটি আসলে কোথায়? তার ডেস্টিনেশন, তার ভিশন, মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে এবং এরকমটা শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বা হেড অব দ্য স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা। সেনাবাহিনীর প্রধান তিনি যেমনি আলোচিত সমালোচিত, কারো কাছে হিরো, কারো কাছে জিরো। আগে তো সেনাবাহিনীর সবাই খুব ভয় পাইতো, মানে তাদের বিরুদ্ধে কথা বলা একটা। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা বৈঠকে নাকি ওয়াকারুজ্জামানের তীব্র একটা কথা কাটাকাটি হয়েছে এবং মতবিরোধ হয়েছে এবং সেখানে নাকি কোনো সমাধান সূত্র আসেনি। তারপরে ওয়াকারুজ্জামান যখন এই কথা বলছেন যে না কোনো অভ্যুত্থান নয়, কোনো কিচ্ছু নয়, এই কথাটা বলতে হবে কেন? ভেরি গুড কোয়েশ্চেন अगेन। আপনি দেখুন হাসনাতের এক স্যান্ডেল দেখুন না, হাসনাত 11 তারিখে আপনি নিজের সেনা ভবনের একটা ইজ্জত সম্মান আপনি হারিয়ে দুজন লোককে আপনি নিজের বাড়িতে ডাকলেন কেন? বিকজ ইউ আর এ পলিটিক্যাল ম্যানিপুলেটর, বিকজ ইউ আর আপনি ম্যানিপুলেটর। আপনি তো ব্রিগেডের উপর হতে পারেন না, আপনার হার্ট অ্যাটাক। একদমই তাই, রাইট। আপনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজে থাকার সময় আপনি ফোন করে বিএনপি কে, জামাতকে আপনি কথা বললেন, রাইট? আপনি তো একটা ট্রেটার, আপনি এটা গভীরে ওর মধ্যে তো বলা হচ্ছে কি উনি তো মানছিলেন না, ওয়াকারুজ্জামান মানছিলেন না প্রফেসর ইউনূসের সম্বন্ধে। উনি বললেন না, উনি তো ওনার তো সজায়াপ্ত লোক, আমি কি করে ওনাকে অ্যাকসেপ্ট করব, আমি বুকের উপর পাথর রেখে ওনাকে মেনে নিচ্ছি। তো এই ডিফারেন্সটা আমরা বলছি না বাবা, তুমি হাসনাতকে জিজ্ঞেস করো যে স্ট্রিট এজিটেটর 23 মিলিয়ন টাকা নিয়ে দেশের সঙ্গে গদ্দারি করলো। আপনি আপনার সঙ্গে এর আলোচনা এর আগেও আপনি একটা কথা বলেছিলেন, জেনারেল ওয়াকারুজ্জামান উনি চীনের কাছে বিক্রি হয়ে গেছেন, চীনের কাছে তিনি বিক্রি হয়ে গেছেন এবং চীন যেরকম ভাবে ওনাকে কাজ করতে বলছেন ওয়াকারুজ্জামান সেই রকম ভাবে কাজ করছেন। বাংলাদেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূস তিনি চীন সফরে গিয়েছেন, সেখানে তিনি ইনসাল্টেড হয়েছেন, কি হয়েছেন সেটা পরের ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে চীন যখনই কোনো দেশকে সহায়তা করবে বলে ডেকে পাঠায় এবং যেরকম ভাবে ওয়াকারুজ্জামান লালায়িত হয়ে রয়েছেন সাহায্য নেবেন বলে, এক তো হচ্ছে গিয়ে তিস্তা চুক্তি, তিস্তা নিয়ে একটা তাদের প্ল্যানিং রয়েছে, ভারতকে কিভাবে বাঁশ দেওয়া যায় সেই রকম একটা প্ল্যানিং। অন্যদিকে আর একটা বিষয় হচ্ছে গিয়ে দেশের আর্মি যেটা ডিফেন্স ফোর্সেস আছে 65 to 70% যতগুলো সিস্টেম আছে সব চায়না থেকে আনা। ওর মধ্যে কমিশন কার কার আছে আমার মুখ খুলবো না, রাইট? ইনি ভয় পাচ্ছেন কেন আজকে? চায়না নিয়ে ভয় পাচ্ছেন কেন? ইনি ভয় পাচ্ছেন বিকজ যে বঙ্গবন্ধুর যে মেয়ে আছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, ফেব্রুয়ারি মাস থেকে উনি উঠে পড়েছেন, রাইজিং ফ্রম দ্য অ্যাসেস, একটা পলিটিক্যাল রিভাইভাল হচ্ছে, রাইট? আর যে বিএনপি যত তাকত ছিল ওদেরকে মারা, ওদেরকে কাটা, ওদেরকে কিছু করা, আর বিএনপিও একটা পিছিয়ে পৌঁছে গেছে। ওরা ওদের ডেলিগেশন চায়নাতে গেছে পয়সা নিতে, সোজাসুজি কথা পয়সা নিতে গেছে, ওদের কাছে পয়সা ছিল না। যতগুলো সন্ত্রাস করার ছিল বিএনপি করেছে। ওরা কলকাতা দখলের কথা বলেছে, ওরা ত্রিপুরা আগরতলা মার্চ কথা বলেছে বিএনপি, রাইট? ওরা চায়নাকে ভালো করার জন্য 4 দিনের চীন সফর শেষ করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের আউটকাম নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা বেশ সরগরম। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের লোকজন বলছেন বিশাল অর্জন হয়েছে, আবার তার বিরোধীরা বলছেন বেশ অশ্বডিম্ব প্রসব করেছে এই সফর। ইউনূসের লোকজন যা বলছে তা মূলত ওভার হাইপ তৈরি করেছে। আমরা একটি নির্মোহ বিশ্লেষণ তুলে ধরতে চাই আপনাদের সামনে। আমাদের বিশ্লেষণ হলো, এই সফর থেকে চীনের চাওয়া ছিল 2টি আর বাংলাদেশের প্রত্যাশা ছিল 3টি। এই 2 বনাম 3 চাওয়ার মধ্যে কোন দেশ কতটুকু পেল? এখানে দ্বিপক্ষীয় বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে।
বৈঠক শেষে 28শে মার্চ দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে দাবি করা হয়েছে খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। সেই যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে 12টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে খবর দেওয়া হচ্ছে তা থেকে জানা গেছে ডক্টর ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে চুক্তিটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। যেটুকু জানা গেছে চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি। এবার দেখি সমঝোতা স্মারকগুলো কি নিয়ে। দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে ক্লাসিক্যাল সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা। বিএনপির জন্য চোখের সামনে যে কি আছে তারা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। বিএনপির নেতারা শব্দগুলো ব্যবহার করছেন ধোঁয়াশা অথবা কুয়াশা। এই সরকারের যে বর্তমান অবস্থা, এটা বিএনপি মনে করছে তাদের জন্য একটা ধোঁয়াশামূলক অবস্থা। একদিকে সার্জিস লিখছে আগামী 5 বছরের জন্য ওনাকে প্রধানমন্ত্রী চায়। পিনাকি দাবি করছে নির্বাচন ছাড়াই জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনূসকে 4 বছর রাখা উচিত উপপ্রধান উপদেষ্টা তারেক রহমানের বানাইয়া। বাট গেল কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনে যে সফরটা দিয়েছেন খুবই সফল একটা সফর আমরা বলতে পারি। 2100 কোটি ডলার, 2100 কোটি ডলার ঋণ, অনুদান, বিনিয়োগ অনেক কিছু নিয়ে তিনি দেশে ফিরছেন। কিন্তু দেশে ফিরেই একটা দুঃসংবাদ পেয়েছেন বিএনপির তরফ থেকে। যে কোনো মুহূর্তে জনগণের খাতিরে রাজপথে নামবে, গণতন্ত্রের খাতিরে বিএনপি। আর বিএনপি রাজপথে নামা মানে আপনি বুঝতে পারছেন তো, মানে এত বছর যে জিনিসগুলো তারা দেখাইতে পারে নাই, করতে পারে নাই, সম্পূর্ণটাই তারা এখানে শোডাউনে নিয়ে আসবে। সরকার বিপাকে পড়বে। ইভেন এই সংস্কার ইস্যুতে আজকে বিএনপির ক্লিয়ার কিছু বক্তব্য, যে তিনি বলছেন যে অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সকল সংগ্রাম হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলছে এই অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য হয়েছে। বিএনপির বক্তব্য, জনগণ অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার তারা এই মুহূর্তে চাচ্ছে না। একদিকে যখন মির্জা ফখরুল ইসলাম তিনি এমন বক্তব্য দিচ্ছেন, অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরেক নেতা জনাব রিজভী সাহেব তিনি আবার খুব কঠিন এক বক্তব্য দিয়েছেন যে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে। আর নির্বাচন নিয়ে সরকারের যে টাইম ফ্রেমটা, এটাও কিছুটা লুকোচুরি করা হচ্ছে, বা এটাতে বিএনপি ক্লিয়ার না। এখন এই কথাটা কেন আসছে? গেল কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর অথবা মার্চ। আবার গেল 2-4 দিনের মধ্যে খবর চলে আসলো ডিসেম্বর অথবা জুন। এখন বিএনপি নিশ্চিত হতে চায় ডিসেম্বর নাকি জুন। প্রধান উপদেষ্টার কথার উপর তারা আস্থা রাখতে পারতেছে না। ইভেন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, তাদের কথাতেও বিএনপি পড়ছে অস্বস্তিতে। এর মাঝখানে হঠাৎ করে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী চাওয়া, জাতীয় সরকার বানাইয়া প্রধান উপদেষ্টা হিসেবে আরো 3-4 বছর রাখা। আর যারা এই কথাগুলা বলছে তারা চেটু মেটু কোনো প্লেয়ার না, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। গত 7 মাস এটা প্রমাণিত হয়ে গেছে। সো বিএনপি এই জায়গাতে কনসার্ন যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে। আর কখন কোন চিন্তা ভাবনা, ফন্দি ফিকির অথবা কোন পরিকল্পনা এই সরকার এস্টাবলিশ করে, এটা নিয়ে বিএনপি সবচেয়ে ভয় পাচ্ছে। কেন? নির্বাচন পিছাই যাবে। এখন আদৌ কি আসলে নির্বাচন ডিসেম্বরে হবে? আমার মনে হয় হবে না। তাহলে পরবর্তী স্টেপ জুন, সেইটাও এখন শঙ্কার বিষয়। কারণ পিনাকিদা তিনি খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলোকে আমি মনে করি সরকারের সাথে একটা কানেক্টিভিটি ওনারও আছে। সার্জিস হাসনাত তারাও একটা টিম পিনাকিদার সাথেই। সো মাঠের মধ্যে একটা অবস্থান তৈরি করা, সরকারের মধ্যে একটা অবস্থান তৈরি করা হইলেও হইতে পারে। যার কারণে বিএনপি এখন এই ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই লম্বা একটা সফল সফর শেষে দেশে আইসা যখন এই ধরনের কথাবার্তা শুনছেন, নিশ্চয়ই ওনার কিছুটা মন খারাপ হচ্ছে। জোর যার মুল্লুক তার, জোর যার দেশ তার। জোর থাকতে হবে। দেশ চালাইতে যদি চাই কেউ, মানে না আমি দেশ চালাইতে চাই, আমি দুর্বল পার্টি হইলে হবে না। কিন্তু আমার জোর থাকতে হবে। জোর না থাকলে তো জয় করা যায় না কোনো কিছু। জোর লাগে ভাই। সেটা হইতে পারে বুদ্ধির জোর, আবার দল বল নিয়ে যে জোরটা, সেই দল বলের একটা জোর লাগবে। হ্যাঁ, রাজনীতি করতে হইলে ভদ্রলোক রাজনীতি করে বাইরে হয়ে যাইব না, পারবে না, অসম্ভব অসম্ভব। কইতে পারেন কি তার মানে কি ভদ্রলোকের জন্য রাজনীতি না? হ্যাঁ, ভদ্রলোকের জন্যই রাজনীতি, কিন্তু কেমন ভদ্রলোক হইতে হবে জানেন? মুখের উপরে জবাব দিতে পারে। যেমন ওই যে আসিফ মাহমুদ, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল
71 বড় না 24 বড়, মানে 71-এর সাথে 24 জোড়া দিয়া প্রশ্ন করছে। তো এটা কোনো প্রশ্ন হইলো? করে আইডা চইলা গেছে। এখন এটা আবার অনেকে বলা শুরু করছে, ওই যে কিছু এরা নাকি রাজনীতিবিদ। আমি মাথায় ঢুকে না, এরা কিভাবে রাজনীতিবিদ হতে পারে, এরা কিভাবে রাজনীতি করতে পারে, এরা তো কিছু জানেই না। ওরা বলতেছে এটা বেয়াদবি। আরে কিসের বেয়াদবি? এই ধরনের প্রশ্ন কইরাই তো বিতর্ক সৃষ্টি করা হয়। 71-এর জায়গায় তো 71, 24-এর সাথে সেটা মিলাবেন কেন? মাঝখানে 16 বছরে কি ঘটছে এটা কি ভুলে গেলেন? এটা ভুলে গেছেন না? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের দেশের রাজনীতি কেমন, মানে বিশেষ করে আমি এই বিএনপির রাজনীতি বলবো। ওনারা 15-16 বছর সুযোগ পাইলেন। তো কিসের সুযোগ? সময় একটা সুযোগ, কিন্তু বিরাট সুযোগ। সময় তো দিছে ওনাকে, সময় দিছে। 16 বছর যত কিছু অত্যাচার হোক না কেন, দল গুছাইতে পারতো তো, দলের ভিতরে নিয়ম শৃঙ্খলা ফিরে আনতে পারতো তো। দল হইতে হবে কেমন জানেন? মিলিটারির মতো, হ্যাঁ আর্মির মতো। আর্মিতে যেমন নিয়ম শৃঙ্খলা দেখেন না, একটু নিয়ম ভঙ্গ করবেন একদম সঙ্গে সঙ্গে সাজা, এবং কাঁধের মধ্যে বস্তা দিয়ে খালি দৌড়াইতে হয়, জানেন, মাইলকে পাইল দৌড়াইতে হয়, এমন সাজা দেয়। নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে, ইমান ঠিক থাকতে হবে, নিয়ম শৃঙ্খলা মাইনা চলতে হবে। এটাই তো আর্মির মধ্যে ট্রেনিং দেয়। আপনারা কেন দলের জন্য এরকম করলেন না? দলকে কেন এই শিক্ষাগুলা দিলেন না? এই আদর্শে মানুষ করলেন না? ওদেরকে কেন ওই যে কি বালুর চট্টর না কি বালু মহল, এই যে বরিশালও আজকে জানেন বালু মহল নিয়ে অনেক কাহিনী হইতাছে। আলাল সাহেব বিএনপির, উনি কিন্তু বহুত বড় নেতা, ওনারও বড় জন্য হইতে দেখছি। এই যে কাকরাইলে নাইট অ্যাঙ্গেল আছে না, এই নাইট অ্যাঙ্গেলের সামনে এই হেলাল সাহেবকে, মানে বিএনপির নেতাকে আমি দেখছি কিভাবে পাকড়াও কইরা টাইনা হিসড়ায় নিয়ে যাইতেছে। ওই নাইট অ্যাঙ্গেল হোটেলটা আবার আমাদের এক প্রডিউসারের সিনেমার, যার জন্য ঘটনাটা মনে আছে। উনি এখন বরিশালে তদন্ত করতেছে ওই যে বালু মহল নিয়ে। ওইখানে ওনারা অন্য দলের সাথে না, কিন্তু বিএনপির মধ্যে 2 দল। কে নিবে এই বালু মহল? হাই রে হাই, কারাকারি। মাঝখানে চলে আসছে একজন সেনা কর্মকর্তা, শোনা যাচ্ছে ওনাকে কিডন্যাপ করছে অথবা কিডন্যাপ করতে চাইছে। এইসব নিয়ে তদন্ত করতেছে এই মুহূর্তে হেলাল সাহেব তদন্ত করতেছে বরিশালে। এটা কেমন জানেন? ভ্রাম্যমাণ বিচার কেন্দ্র, হ্যাঁ ভ্রাম্যমাণ বিচার কেন্দ্র। এবং আমি দেখলাম ওই যে মোস্তফা ফিরোজ যে সাংবাদিক, জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান, তিনি যেমনি আলোচিত সমালোচিত, কারো কাছে হিরো কারো কাছে জিরো। তবে একটা পজিটিভ দিক আছে। আগে তো সেনাবাহিনীর সবাই খুব ভয় পাইতো, মানে তাদের বিরুদ্ধে কথা বলা একটা বিরাট অপরাধ ছিল। কিন্তু যুগ বদলে গেছে, এখন তো কথা বলা যাচ্ছে। এবং জেনারেল ওয়াকারকে দেখলাম কেউ আওয়ামী লীগ বানাইতেছেন, কেউ জামাতে ইসলাম বানাইতেছেন। তো এই যে বানানো বা যার যার অপিনিয়ন বলতে পারা, এইটা পজিটিভ হিসেবে আমি দেখি। মানে মানুষ তার অপিনিয়ন বলতেই পারে। কারণ আপনি সেনাবাহিনীর প্রধান হন বা আপনি এই মন্ত্রী হন, সরকার প্রধান হন, কোনো ব্যাপার না, আপনি সমালোচনার ঊর্ধ্বে নন। সকল সিভিল সোসাইটিতেই এটা বলা যায়, কিন্তু আমাদের দেশে বলা যাচ্ছে, দ্যাটস ফাইন। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর কেউ কেউ মনে করেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা, যে এটার জন্য সেনাবাহিনী দায়ী। সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল ওয়াকার, শেখ হাসিনার আত্মীয়। তিনি তার বাহিনী দিয়ে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে পারতেন যদি চাইতেন। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে তিনি শেখ হাসিনা বা রাজনৈতিক বিশ্লেষণ না করে তিনি তার বাহিনীর মতামতকেই প্রাধান্য দিয়েছেন। এখন ওয়াকার 5 আগস্ট, তার নামে অভিযোগ যে 5 আগস্টে তিনি সবার আগে খবর নিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কোথায় আছেন, তাদের সাথে কথা বলার জন্য তিনি উদ্বিগ্ন ছিলেন। এখন এইদিকে আবার কয়েকদিন আগে সেনাবাহিনী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে হাসনাত আব্দুল্লাহ ওদের কাছে, শিরিন শারমিন, সাবির হোসেন চৌধুরী, এদের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ। এখন তাতে বোঝা যাচ্ছে তিনি আওয়ামী লীগ বিরোধী নন, তিনি শেখ হাসিনা বা শেখ পরিবারের বিরোধিতা করছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।